একজন ফেমাস লেখক একটি বই লেখেন যেখানে একজন সিরিয়াল কিলার সম্পর্কে লেখা হয়, কিন্তু আদালত কিছুদিনের মধ্যেই সেই বইটি ব্যান করে দেয়। এর কারণ এই বইতে এমন কিছু রহস্য লেখা ছিল যা নিয়ে আমাদের আজকের এই মুভি তৈরি হয়েছে। মুভি লাভার পাপরিকা স্টুডিওতে আজকের আয়োজন তেলুগু ভাষায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার মুভি মোটিভ ফর মার্ডার বা এম ফর এম। যারা ইনভেস্টিগেশন মার্ডার বাই সাসপেন্স থ্রিলার মুভি পছন্দ করে আজকের এই ভিডিওটি তাদের জন্য হতে চলেছে। মুক্তির শুরুতে IMDb রেটিং ছিল 9, যা একটি তেলুগু মুভির জন্য অনেক বড় ব্যাপার ছিল। তো চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে বাসুদেব নামের একজন প্রখ্যাত লেখককে দেখানো হয়, যিনি সম্প্রতি একজন কুখ্যাত সিরিয়াল কিলার সম্পর্কে একটি বই লিখছিলেন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সিরিয়াল কিলার আছে যারা আলাদা আলাদা প্যাটার্ন ব্যবহার করে এবং তাদের বিভিন্ন ধরনের নামে নামকরণও করা হয়েছে। কিন্তু আমি এখন যে কিলার সম্পর্কে লিখছি সে আমাদের দেশেরই একজন কুখ্যাত সাইকোপ্যাথ কিলার। সে আসলে প্রত্যেকটি খুনের জন্য আলাদা আলাদা প্যাটার্ন ফলো করতে এবং খুবই নির্দয়ভাবে মানুষকে হত্যা করত। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে কেন এইভাবে মানুষকে নির্দয়ভাবে হত্যা করছে? তার মূল মোটিভটাই বাকি। আর মূল সমস্যা হচ্ছে সেই খুনি এখনো আমাদের মাঝে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ পায়নি বা কোনো মোটিভ পায়নি অথবা এমন কোনো প্রমাণ পায়নি যার মাধ্যমে তাকে গ্রেফতার করতে পারে। লেখাটি সম্পূর্ণ হলে বইটি পাবলিশ করা হয়, কিন্তু বইটি পাবলিশ করার কিছুদিনের মধ্যেই আদালত কর্তৃক বইটি ব্যান করে দেওয়া হয়। কারণ লেখক বাসুদেব এই বইতে কিছু জিনিস পুলিশ সম্পর্কে একদম সরাসরি লিখে ফেলেছিল, যা প্রকাশিত হলে পুলিশ ইমেজ সংকটে পড়ে যেত। এই কারণে বইটি ব্যান করে দেওয়া হয় এবং দৃশ্যটি কাট হয়ে আমাদেরকে 5 বছর পরের ঘটনা দেখানো হয়। এরপর দৃশ্যটি সোজা একটি শুটিং সেটে চলে আসে। আমরা দেখতে পাই ছবির যে মেন ক্যারেক্টার অর্থাৎ আমাদের হিরো একটা দৃশ্য সম্পূর্ণ হলে রেস্ট নেওয়ার জন্য সে তার কক্ষে চলে আসে। শুটিং এর ব্রেকে হিরো যখন রেস্ট নিচ্ছিল ঠিক এই সময় তার রুমে একজন অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি প্রবেশ করে এবং হিরোকে নির্দয়ভাবে এবং খুবই নির্মম ভাবে হত্যা করে। এখানে উল্লেখ্য যে শুটিং এর এই হিরোর নাম হচ্ছে রঞ্জিত। কিছুক্ষণ পর হিরো রঞ্জিতের অ্যাসিস্ট্যান্ট রুমে প্রবেশ করে এবং এই দৃশ্য দেখে তার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। রঞ্জিত স্যার খুন হয়েছে এই কথা বলতে বলতে সে চিৎকার করতে থাকে এবং ইউনিটের বাকি লোকজনকে ডেকে নিয়ে আসে। এরপর মুভিতে এন্ট্রি হয় আমাদের আজকের মুভির লেডি লিড ক্যারেক্টার রাধা, যে কিনা একজন ক্রাইম ইনভেস্টিগেশন জার্নালিস্ট। এখানে শকিং ব্যাপার হচ্ছে কিলার রঞ্জিতকে মেরে একদম গায়ের সব কাপড় চোপড় খুলে নগ্ন অবস্থায় একটা ভিন্ন ভাবে একদম আজব ভাবে বসিয়ে রেখে গেছে। এরপর যা হবার তাই হলো। খবরটি একদম দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়লো। সমস্ত টিভি চ্যানেলের এটা ব্রেকিং নিউজ হয়ে গেল যে সুপারস্টার রঞ্জিতকে দিন দুপুরে তারই রেস্টরুমে হত্যা করা হয়েছে। সবার তখন মুখে মুখে একটি প্রশ্ন ছিল, কে মারলো সুপারস্টার রঞ্জিতকে, আর কেনই বা মারলো, আর কেনই বা মারার পর তাকে এইভাবে সম্পূর্ণ নগ্ন করে বিশেষভাবে বসিয়ে রাখা হলো। এরপর এন্ট্রি হয় আমাদের মুভির অন্যতম লিড ক্যারেক্টার কৃষ্ণা। সে তার টিম সহ ঘটনাস্থলে এসে পৌঁছে প্রথমে সকল মিডিয়া কর্মীদের সরিয়ে দেয়। এরপর সে মিডিয়া কর্মীদের বাইরে রেখে ক্রাইম সিনে প্রবেশ করে ইন্সপেক্টর কৃষ্ণার তো একদম হুশ উড়ে যাওয়ার মতো অবস্থা। তার পুরো সার্ভিস ক্যারিয়ারে সে কখনোই এইরকম আজব ভাবে কাউকে খুন হতে দেখেনি। এরপর সে রুমের তল্লাশি করে এবং সেই রুমে তল্লাশি করতে করতে সে একটি চেইন লকেট খুঁজে পায়। এরপর সে কমিশনারের কাছে এসে পুরো কেসের বিষয়টি ডিটেলস খুলে বলে। কৃষ্ণা বলে, কেউ একজন রঞ্জিত কুমারকে নির্দয়ভাবে হত্যা করেছে এবং আশেপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও তার কোনোটাই সচল ছিল না। কৃষ্ণা আরো বলে, ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। এরপর আমরা আরো জানতে পারি এসিপি কৃষ্ণা এবং জার্নালিস্ট রাধা প্রকৃতপক্ষে দুইজন স্বামী স্ত্রী। বাসায় বসে দুজনের আলাপচারিতার মধ্যে কথায় কথায় কৃষ্ণাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ঘটনাস্থলে কোনো কিছু পেয়েছো? তখন কৃষ্ণা রাধিকাকে বলে, হ্যাঁ আমি একটা লকেট পেয়েছি, এবং কৃষ্ণা লকেটে থাকা ছবিটি রাধিকাকে দেখায়। রাধা সাংবাদিকতার পাশাপাশি তার এক বন্ধুর কলেজে পার্ট টাইম লেকচার দিয়ে থাকে। সে এখানে ছাত্রছাত্রীদের সাংবাদিকতায় পড়া এবং এর পাশাপাশি হাতে কলমে কিভাবে সাংবাদিকতা করতে হয় তা শিখিয়ে থাকে। অনেক দৃশ্যে আমরা দেখি কৃষ্ণা রোহিতের পোস্টমর্টেম রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার কৃষ্ণাকে বলে, রোহিতকে প্রকৃতপক্ষে খুবই নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। ডাক্তার আরো বলে, খুনের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে খুন করেছে সে একজন সাইকোপ্যাথ। এরপর কৃষ্ণা ডাক্তারকে সেই লকেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডাক্তার বলে, আসলে এই লকেটটি সুপারস্টার রোহিতের না, সম্ভবত কিলারের সঙ্গে হাতাহাতি হওয়ার সময় কিলারের গলা থেকে এটা খুলে পড়েছে। ডাক্তার কৃষ্ণাকে আরো একটি চমকে দেওয়ার মতো ঘটনা বলে। ডাক্তার বলেন, আমি আজকে সকালে একটি পত্রিকায় ছবি দেখেছিলাম, দ্য ডেথ অফ গ্ল্যাডিয়েটর, আর রোহিতকে হত্যা করার পর ঠিক যেভাবে রাখা হয়েছিল ছবিতে ঠিক একইভাবে এক ব্যক্তিকে রাখা হয়েছে। অর্থাৎ রোহিতকে ওই ছবিটিকে ফলো করে হুবহু একইভাবে একই প্যাটার্নে
বসিয়ে রাখা হয়েছিল হত্যার পর। কৃষ্ণা তৎক্ষণাৎ ছবিটি দেখার জন্য গুগলে সার্চ দিলে যে ছবিটি বেশি আসে সেটি দেখে তো কৃষ্ণা অবাক হয়ে যায়। ছবিতে মৃত ব্যক্তিটি যেভাবে বসে আছে ঠিক একইভাবে রোহিতকে হত্যার পর একই পজিশনে রাখা হয়েছিল। অন্য দৃশ্যে আমরা কলেজে ঋতিকা নামক একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সে ফোনে বলে, দেখো আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি আসবো, তোমার সঙ্গে দেখা করব। ঋতিকার এই ফোন আলাপ দূর থেকে তার একজন ক্লাস ফ্রেন্ড দেখতে পায় এবং সে ঋতিকাকে ফলো করতে শুরু করে। কলেজ থেকে বেরিয়ে ঋতিকা একটা লজে এসে একজন মুখোশধারী ব্যক্তির সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। আর এই পুরো দৃশ্যটি তার সেই ক্লাস ফ্রেন্ড দূর থেকে একটি মোবাইলে ভিডিও ধারণ করে নেয়। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই এসিপি কৃষ্ণা থানায় এসে তার সকল কর্মকর্তাদের এক জায়গায় করে এবং সে সেই পেন্টিংটি দেখিয়ে বলে বিগত 5 বছরে এই একই প্যাটার্নে কোনো খুন হয়েছে কিনা তা সব খুঁজে বের করতে হবে। এছাড়া আমাদের আশেপাশে সব থানায় খবর নাও, দেখো সেখানে বিগত 5 বছরে এই জাতীয় ফেমাস পেন্টিং এর প্যাটার্নে কোনো খুনের কেস দাখিল হয়েছে কিনা। এরপর এসিপি কৃষ্ণার পুরো টিম এই কাজে লেগে পড়ে এবং তারা আশেপাশের সব থানা থেকে ফাইল এনে এই ধরনের ঘটনার সঙ্গে মিল সব ফাইল একত্র করতে থাকে। অন্যদিকে রাধাও তার মতো করে কেসটি ইনভেস্টিগেশন করতে থাকে। সে খবর নেয় কিছুদিন পূর্বে এই সুপারস্টার রোহিত একটি জিম উদ্বোধন করতে গিয়েছিল এবং সেই জিমের বাইরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে দেখা যায় রোহিতকে কোনো অজ্ঞাত ব্যক্তি ফলো করছিল। এরপর রাধা ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় বের করার কাজে লেগে পড়ে। রাধা চিন্তা করে এ কে আর রঞ্জিতকেই বা কেন ফলো করছিল। পরে ফুটেজ দেখে জানা যায় যে যে ব্যক্তি তাকে ফলো করছিল তার নাম দাস। অন্যদিকে দেখা যায় কৃষ্ণার টিমের একজন মেম্বার তার কাছে একটি ফাইল নিয়ে আসে। সে জানায় তার বিগত 5 বছরে এই ধরনের প্যাটার্নের কেস মোট 20টি রেজিস্টার্ড হয়েছে। অর্থাৎ কিলার প্রথমে খুন করে তারপর কোনো একটি ফেমাস পেইন্টিং এর পোজে রেখে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি কেসে একই ধরনের সিগনেচার স্টাইল দেখা যাচ্ছে। কিন্তু স্যার এখানে শকিং ব্যাপার হচ্ছে এই 20টি কেস ফাইল স্টাডি করে একটি এমন ক্লু পাওয়া যায়নি যার মাধ্যমে এই কেসটি সমাধান করা যেতে পারে। কৃষ্ণা তখন বুঝে যায় এই শহরে একজন খাতারনাক খুনি ঘুরে বেড়াচ্ছে যে কিনা টার্গেট করে খুন করছে, অথচ পিছনে এমন কোনো প্রমাণ রেখে যাচ্ছে না যার মাধ্যমে তাকে ধরা যেতে পারে। অন্যদিকে ঋতিকা তার ক্লাসে ফেরত আসলে তাকে যে ছেলেটি ফলো করতো সে তার সঙ্গে খুবই অশোভন আচরণ করতে থাকে। সে তাকে বলে শুধুমাত্র কি বাইরের লোকদের সঙ্গেই তুমি লজে যাও, না তোমার ক্লাসমেটদের জন্য এই ধরনের কোনো সুযোগ রয়েছে? ছেলেটির কথা শুনে ঋতিকা খুবই কষ্ট পায় এবং তার মন ভেঙে যায়। কারণে সে কান্না করতে করতে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। ঋতিকা যখন কান্না করে বেরিয়ে যাচ্ছিল তখন তার ক্লাসের একজন টিচার তাকে দেখে ফেলে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন, কিন্তু এইসব কোনো কথাই ঋতিকার কানে যায় না। সে সোজা সেখান দিয়ে বেরিয়ে চলে যায়। ক্লাসে ঢুকে সেই ম্যাডাম সেই ছেলেটিকে খুব বকাঝকা করে, বলে কারো পার্সোনাল বিষয়ে নাক গলাতে তোমার লজ্জা লাগে না? বকাকে ছেলেটি একদম চুপ হয়ে যায়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। অন্যদিকে পুলিশ মিডিয়ার সামনে এসে সকলকে সতর্ক করে বলে যে দেখুন শহরে একজন সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে। সে তার টার্গেটকে ফলো করে তাদেরকে খুন করে কোনো একটা ফেমাস পেইন্টিং এর পোজে রেখে যাচ্ছে। তাই শহরের সকল মানুষকে সতর্কভাবে চলাফেরা করার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে। আর এই খবরটি দ্রুতই পুরো শহরে ছড়িয়ে পড়ে। এই খবর শোনার পর রাধা তার অফিসে বসের নিকট আসে এবং তাকে বলে স্যার আপনি একদিন আমাকে বাসুদেবের একটি বই সম্পর্কে বলেছিলেন। তখন তার বস বলে হ্যাঁ, বিখ্যাত লেখক বাসুদেব এই জাতীয় একটি বই লিখেছিলেন, কিন্তু সেই বইটি কিছুদিন পরেই গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে দেয়। তখন রাধা বলে স্যার বাসুদেব স্যার সেই বইতে একজন সাইকো কিলার সম্পর্কে লিখেছিল যেও কিনা একটা বিশেষ স্টাইল ফলো করে বা একটা বিশেষ প্যাটার্ন ফলো করে এই খুনগুলো করতো। তাহলে কি লেখক বাসুদেব এই সাইকো কিলার সম্পর্কে লিখেছিলেন? রাধারও বলে স্যার আপনি কি আমাকে বাসুদেব স্যারের ঠিকানাটা দিতে পারেন? আমি নিজে যেয়ে তার কাছে রিকোয়েস্ট করে সেই বইটি পড়তে চাইবো। রাধা যখন তার বসের সঙ্গে কথা বলছিল তখন রুমে একটি অপরিচিত লোক এসে তার বসকে একটি খাম দিয়ে যায়। সেই খামটি খুলতে দেখা যায় তার ভিতরে একটি ওয়ার্নিং দেওয়া চিঠি আছে এবং তার মধ্যে একটি পেন ড্রাইভও ছিল। সেই পেন ড্রাইভটি যখন কম্পিউটারে খোলা হয় তখন দেখা যায় তার মধ্যে একটি ভয়েস নোট রয়েছে। সেখানে কিলার ভয়েস নোটের মাধ্যমে জানায় যে এই স্টেটের পুলিশ আমাকে চ্যালেঞ্জ করে আমার ইগোতে হার্ট করেছে। এই খেলায় আমাকে কেউ হারাতে পারবে না এবং খুব দ্রুতই তোমরা আরো কিছু বিখ্যাত পেন্টিং দেখতে পারবে। রাধা খুব দ্রুত সেই পেন ড্রাইভটি পুলিশকে হ্যান্ড ওভার করে দেয়। এরপর এসপি কৃষ্ণা সেই পেন ড্রাইভে থাকা ভয়েস নোটটি শুনে তো একদম অবাক হয়ে যায়। এদিকে পুলিশ কমিশনার কৃষ্ণাকে ডেকে বলে দেখো কিলার আমাদেরকে চ্যালেঞ্জ করছে, তাই পরবর্তী খুন হওয়ার আগে অবশ্যই কিলারকে অ্যারেস্ট করতে হবে। অন্যদিকে রাধা সেই বিখ্যাত লেখক বাসুদেবের বাড়িতে আসে এবং তার কাছে অনুরোধ করে সেই বইটি পড়তে চায়, কিন্তু লেখক বাসুদেব তাকে সরাসরি সেই বইটি দিতে মানা করে দেয়। অন্যদিকে এসপি কৃষ্ণার একজন টিম মেম্বার এসে তাকে অবগত করে যে স্যার বিগত 2 মাস আগে সুপারস্টার রঞ্জিতকে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করা হয়েছিল আর তাকে যে খুন করার চেষ্টা করেছিল তার নাম ছিল দাস। আর স্যার যেদিন সুপারস্টার রঞ্জিতকে খুন করা হয় সেদিনও সেই দাস সেই শুটিং স্পটেই উপস্থিত ছিল। তখন কৃষ্ণা বলে খুব দ্রুত এই দাস সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করো। তখন সেই টিম মেম্বার বলে স্যার এই মুহূর্তে দাস একটি নিউজ চ্যানেলে উপস্থিত আছে, অর্থাৎ স্যার উনি যে নিউজ চ্যানেলে উপস্থিত আছে সেই নিউজ চ্যানেলে আপনার ওয়াইফ চাকরি করে। অন্যদিকে দেখা যায় রাধা তার অফিসে সেই দাসকে তার কক্ষে নিয়ে খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই এসিপি কৃষ্ণা সেখানে
সেখানে এসে উপস্থিত হয় এবং কোনো কথা না বলে তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাধা সেখানে তাকে বাধা দেয় এবং বলে, আরে কৃষ্ণা, আমার কথাটা আগে শোনো। রাধা বলে, এই দাস রঞ্জিতকে মারেনি। তখন দাসও বলে, স্যার, আমি আসলে রঞ্জিতকে মারতে চেয়েছিলাম, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি তাকে মারতে পারিনি। সে আরো বলে যে রঞ্জিত এবং আমি মিলে একটা রিয়েল এস্টেট কোম্পানি দাঁড় করিয়েছিলাম, কিন্তু একটা সময় এসে যখন রিয়েল এস্টেট কোম্পানি দাঁড়িয়ে যায় তখন রঞ্জিত আমার সঙ্গে চিট করে, আর এই রঞ্জিতের কারণে আমি সর্বস্ব হারিয়ে একদম রাস্তায় এসে পড়ি, আর আমি এই কারণে তাকে খুন করার চেষ্টা করেছিলাম। কিন্তু এসিপি কৃষ্ণা তার কথা পাত্তা না দিয়ে তাকে কাস্টডিতে নিয়ে নেয়। এই সময় এসিপি কৃষ্ণার কাছে আরো একটি ভয়েস মেসেজ আসে। সেই ভয়েস মেসেজে কিলার বলে, এসিপি, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আরো একটি ছবি তৈরি করতে যাচ্ছি, তার নাম হবে দ্য লাভার্স 2, তুমি পারলে ঠেকাও। এরপর দেখা যায় পুলিশ আবারও মিডিয়ার সামনে এসেছে পাবলিককে সতর্ক করার জন্য। পুলিশ প্রেস ব্রিফিং ডেকেছিল কারণ পরের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর যেহেতু সে কাপলদেরকে টার্গেট করতে পারে তাই এইটাকে কেন্দ্র করে এসিপি কৃষ্ণার মাথায় একটা আইডিয়া আসে। সে সবাইকে তার মোবাইল দেখিয়ে বলে, আপনারা সবাই এই রেড জিপিএস নামের অ্যাপটা ইনস্টল করুন। আপনাদের মধ্যে যদি কারো সন্দেহ হয় যে আপনাদেরকে কেউ আক্রমণ করতে চাচ্ছে বা আপনাদের উপরে কোনো হামলা হতে পারে, তখনই আপনারা এই অ্যাপটি ওপেন করে এর একটি বাটনে চাপ দিন, তাহলে খুব দ্রুতই আপনার সবচেয়ে নিকটবর্তী থানায় আপনার লোকেশন এবং আপনার পরিচয়টি চলে যাবে। আর আপনারা যদি সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা এই দুর্দর্শ খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এরপর দেখা যায় শহরের প্রায় প্রত্যেকটা লোকই ভয় এবং সতর্কতার জন্য তাদের মোবাইলে সেই অ্যাপটি ইনস্টল করে নিচ্ছে। এরপর দেখা যায় এসিপি কৃষ্ণা এবং তার পুরো টিম সেই অ্যাপের উপর কাজ করছে। আর এর মধ্যেই দেখা যায় শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের এই রেড জিপিএস এর মাধ্যমে সতর্কতা অ্যালার্ট চলে আসতে থাকে। আর প্রত্যেকটা লোকেশনে এসিপি কৃষ্ণা কমপক্ষে 2 জন করে পুলিশ পাঠাতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কোনোটাই সেই হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য কোনো সংকেত ছিল না। দেখা যাচ্ছে শহরে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার কারণে অথবা বিভিন্ন ধরনের প্যানিকের কারণে তারা সতর্কতামূলক সেই বাটনটি চাপ দিচ্ছিল। এদিকে দেখা যায় রাত যত গভীর হতে থাকে সংকেত তত বাড়তে থাকে এবং কৃষ্ণার পুরো টিমকে তারা ব্যস্ত করে রাখে এবং দেখা যায় বেশি সিগন্যাল আসার কারণে তার পুরো টিম খুব কনফিউশনের মধ্যে পড়ে যায়। এই সময় দেখা যায় আয়শা নামক একটা মেয়ে সরাসরি কৃষ্ণাকে ফোন করে। মেয়েটি খুবই ঘাবড়ে গিয়েছিল। সে ভয়ে ভয়ে বলে, তার একটা মাস্ক পরা লোক আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। এই সময় কৃষ্ণা বলে, সে দেখতে কেমন? কিন্তু মেয়েটি বলে, আসলে স্যার, উনি মাস্ক পরে আছে তাই আমি তার ফেসটি দেখতে পাচ্ছি না, কিন্তু তার হাতে একটা ত্রিশূলের ট্যাটু আঁকা আছে। তখন আয়শা আরো বলে, প্লিজ স্যার, আপনি দ্রুত আমাদেরকে সাহায্য করুন, নাহলে এই কিলার আমাদেরকে মেরে ফেলবে। এরপর এসিপি কৃষ্ণা খুব দ্রুতই সেই লোকেশন ম্যাপ দেখে ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু এসিপি কৃষ্ণা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সেই অজ্ঞাত মাস্ক পরা কিলার আয়শা এবং তার বয়ফ্রেন্ড রোহিতকে ফোন করে ঘটনাস্থলে ফেলে চলে যায়। এখানে উল্লেখ্য যে আয়শার বয়ফ্রেন্ড রোহিত হচ্ছে সেই ছেলে যে কিনা ঋতিকাকে ফলো করে তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। এখানে আলো উল্লেখ করা প্রয়োজন যে আয়শা এবং তার বয়ফ্রেন্ড রোহিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল এবং তাদের অনেক ফলোয়ার ছিল। সবকিছু জানার পরেও এদেরকে বাঁচাতে না পেরে কৃষ্ণার মধ্যে এক প্রকার অপরাধ বোধ ও সে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ছিল। এরপর যা হয় তাই হয়েছিল। সকল মিডিয়াতে এই নিউজটি একদম সয়লাপ হয়ে গিয়েছিল। এরপর এসিপি কৃষ্ণা যখন বাইরে আসে তখন রাধা তার জন্য আগে থেকে বাইরে অপেক্ষা করছিল। সে কথায় কথায় কৃষ্ণাকে জানায়। রাধা তাকে বাসুদেবের লেখা সেই বইটি সম্পর্কে বলে। সে বলে 5 বছর আগেও এইভাবে একই প্যাটার্নে বিভিন্ন জায়গায় খুন হচ্ছিল, আর এই বিষয়টা নিয়েই লেখক বাসুদেব একটি বই লিখেছিল। কিন্তু কিছুদিন পরে গভর্নমেন্ট বইটি বাজেয়াপ্ত করে দেয়। গতকাল আমি নিজে গিয়েছিলাম বাসুদেবের কাছে সেই বইটি চাওয়ার জন্য, কিন্তু সে সরাসরি আমাকে মানা করে দিয়েছে। পরের দিন কৃষ্ণা এবং রাধা একত্রে সেই লেখক বাসুদেবের বাড়িতে আবারও যায়। এবার কৃষ্ণা নিজেই সেই বইটির জন্য রিকোয়েস্ট করতে থাকে বাসুদেবকে, কিন্তু লেখক বাসুদেব সরাসরি কৃষ্ণাকে বইটি দেওয়ার ব্যাপারে মানা করে দেয়। সে বলে, তোমাদের ডিপার্টমেন্টই প্রথম আমার বিরুদ্ধে মামলা করেছিল এই বইটি বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে আমাকে বলো আমি কেন তোমাদেরকে সাহায্য করব? আমি 30 বছর সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। এরকম অনেক কেস আছে যেগুলো আমি নিজে সমাধান করেছি, যেগুলো পুলিশ সমাধান করতে ব্যর্থ হয়েছে। আর প্রতিদানে আমি কি বললাম, এই সরকারি আমার বইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করলো। বাসুদেব আরো বলে, সুপারস্টার রঞ্জিতকে খুন করার পর থেকে আমি কেসটি খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছিলাম। তোমাদের পুলিশদের নিয়ে একটা সমস্যা হচ্ছে, তোমরা খুন হওয়ার পর চিন্তা করো কে খুন করেছে আর কে খুন হয়েছে, কিন্তু এই খুনাখুনির মাঝখানে কে বেঁচে গেছে এটা নিয়ে তোমরা কখনোই কোনো চিন্তা করো না। কৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে হত্যাকারীর হাত থেকে কেউ বেঁচেও গিয়েছিল? সে কে স্যার, আর তার নামই বাকি? তখন লেখক বাসুদেব ফাল্গুন নামক একজন ডাইরেক্টরের কথা তাকে বলে। সে আরো বলে যে এই খুনি শুধুমাত্র দেখে দেখে অপেক্ষাকৃত ফেমাস লোকদেরকেই হত্যা করছে, আর এই ফাল্গুনও খুব নামকরা একজন ডিরেক্টর ছিল। এই কারণে কিলার তাকে হত্যা করার চেষ্টা করেছিল। কিলার হয়তো ভেবেছিল সে মারা গেছে। তারপর তাকে ফেলে চলে যাওয়ার পর যখন বাড়ির মানুষজন বাসায় ফিরে তখন তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং চিকিৎসার জন্য তাকে হসপিটালে ভর্তি করে। বর্তমানে ফাল্গুনের চিকিৎসা একটি রিহ্যাব সেন্টারে চলছে।
চলছে। হত্যাকারীকে সামনে থেকে দেখা একমাত্র জীবিত ব্যক্তি হচ্ছে এই ফাগুন, কিন্তু তার মাথায় আঘাত লাগার কারণে সে পূর্বের সব স্মৃতি ভুলে গিয়েছে। তোমরা সেখানে গিয়ে চেষ্টা করে দেখতে পারো। এরপরে এসিপি কৃষ্ণাকে পোস্টমর্টেমের ডাক্তার ফোন দেন। সে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয় তাকে। সে জানায়, আমি আয়শা এবং রোহিতকে অ্যাডপসি করে একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে খুনি একজন বাঁহাতি। অন্য দৃশ্যে আমরা দেখি রাধা সেই ডিরেক্টর ফাগুনের সঙ্গে দেখা করতে এসেছে। সে ফাগুনকে সেই সময় সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রাধার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা তার ছিল না। সে শুধু ফ্যাল করে রাধার দিকে তাকিয়ে থাকে। রাধা তার কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে সেই দিনের সেই ঘটনার কিছু বর্ণনা তাকে মনে করে দেওয়ার চেষ্টা করতে থাকে। এর মধ্যে দেখা যায় ফাগুন জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ডাক্তার তাকে বাইরে চলে যেতে বলে এবং ডাক্তার বলে, আপনি এইভাবে পেশেন্টকে ডিস্টার্ব করতে পারেন না। অন্য দৃশ্যে আমরা দেখি এসিপি কৃষ্ণা আবারও পুনরায় সেই শুটিং স্পটে এসেছে এবং সে সেই দিনে উপস্থিত সকল ক্রু মেম্বারদের ডেকে নেয় এবং বারবার একই প্রশ্ন করতে থাকে, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে বাহাতে সব কাজ করে, অথবা তোমাদের ক্রু মেম্বারদের মধ্যে এমন কেউ কি আছে যার বাহাতে একটা ত্রিশূল আঁকা আছে? কৃষ্ণার এই কথা শুনে ডিরেক্টর বলে, জি স্যার, ওই দিন আমি এরকম ট্যাটু আঁকা এক ব্যক্তিকে সেই শুটিং স্পটে উপস্থিত দেখেছিলাম। সে হিরো রঞ্জিতের জন্য জুস নিয়ে যাচ্ছিল। সে আর বলে, আমার কাছে নির্মাণ কালের কিছু ভিডিও আছে, হতে পারে এটা আপনার কোনো কাজে লাগতে পারে। ভিডিওটি প্লে করলে দেখা যায় সেই লোকটিকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যার বাহাতে একটি ত্রিশূল আঁকা ছিল। ভিডিওতে ত্রিশূল আঁকা লোকটিকে দেখে কৃষ্ণা চিনতে পারে, কারণ কিছুদিন পূর্বে এর ছবি পত্রিকায় ছাপা হয়েছিল যে কিনা একজন দাগী আসামি এবং এর নাম হচ্ছে জগদীশ, আর বর্তমানে প্যারোলে মুক্তি নিয়ে পলাতক অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে পুলিশ জগদীশের ছবি টিভিতে দেখিয়ে দেয় এবং বলে, এই একজন পলাতক আসামি এবং কেউ যদি তাকে দেখতে পায় সঙ্গে সঙ্গে যেন থানায় খবর দেয়। অন্যদিকে কৃষ্ণা যখন জগদীশের লাইফ হিস্টোরি স্টাডি করছিল তখন সে দেখতে পায় জগদীশও একজন বাহাতি এবং সে জেলে থাকা অবস্থায় দেয়ালে আজব আজব সব পেন্টিং আঁকত। ঠিক এই সময় সেই কিলার এসিপি কৃষ্ণাকে ফোন দেয় এবং তাকে নিয়ে ব্যঙ্গ করে বলে, কি এসিপি, তুমি আমাকে ধরা বাদ দিয়ে এখন জেলের চার দেয়ালের মধ্যে খোঁজাখুঁজি করছো? তুমি যদি আমার সম্পর্কে আরো জানতে চাও তাহলে সেই জেলের পিছনে একটা কবরস্থান আছে, সেখানে চলে আসো। এরপর এসিপি কৃষ্ণা তার টিম নিয়ে সেই কবরস্থানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে একটি কফিন বক্স দেখতে পায়। কফিন বক্সটি খুলতে তার ভিতরে অনেক ধরনের জিনিসপত্র রাখা ছিল, অর্থাৎ কিলার ভিকটিমদের খুন করার পর তাদের ব্যবহৃত কোনো একটি জিনিস এসে তার কাছে সংগ্রহ করে রাখতো। এসব জিনিসপত্র দেখে এসিপি কৃষ্ণা বুঝতে পারে এই খুনি অনেক নিরীহ লোককে হত্যা করেছে। অন্যদিকে দেখা যায় দূর থেকে সেই অজ্ঞাত খুনি তাদেরকে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে রাধার এক কলেজ ফ্রেন্ড তাকে ফোন দিয়ে বলে, টিভিতে যে লোককে ওয়ান্টেড হিসেবে দেখানো হচ্ছে আমি আসলে তাকে চিনি। আসলে ওই দিন ঋতিকা যে ছেলেটির সঙ্গে সেই লজে দেখা করতে গিয়েছিল সেই হচ্ছে জগদীশ। এই কারণে রাধা তৎক্ষণাৎ বিষয়টি কৃষ্ণাকে অবগত করে। কৃষ্ণা খবরটি পেয়ে সঙ্গে সঙ্গে ঋতিকার ফোনটি ট্র্যাকিং এ দিয়ে দেয়, কিন্তু ঋতিকার ফোন তখন বন্ধ ছিল। কিন্তু ফোনটি সুইচ অফ হওয়ার আগে তার লাস্ট লোকেশনটি একটি লজে দেখাচ্ছিল। এই কারণে তৎক্ষণাৎ এসিপি কৃষ্ণা আর রাধা সেই লজে গিয়ে উপস্থিত হয় এবং সেই লজের সিসিটিভির ক্যামেরা পর্যবেক্ষণ করে। সিসিটিভি দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে এই হোটেলেই জগদীশ উঠেছিল এবং ঋতিকা তার সঙ্গে এই লজেই দেখা করতে এসেছিল। তৎক্ষণাৎ তারা জগদীশের রুমটি তল্লাশি করে, কিন্তু রুমে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র তারা একটি ফোন খুঁজে পায়, আর এই ফোনটি ছিল রোহিতের। জগদীশের রুমের ফোনটি খুঁজে পেয়ে এসিপি কৃষ্ণার সন্দেহ জাগে, নিশ্চয়ই আয়শা এবং রোহিতকে জগদীশ এবং ঋতিকা মিলেই খুন করেছে। তাই কৃষ্ণা কাল বিলম্ব না করে তার টিমকে খবর দিয়ে দেয় যে খুব দ্রুত ঋতিকা কোথায় আছে তার খোঁজ লাগাও। এই কারণে তার টিম তৎক্ষণাৎ টিভিতে এই নিউজটি ছয়লাভ করে দেয়, ঋতিকা এবং জগদীশ মিলে এই সমস্ত খুন গুলো করে বেড়াচ্ছে। অন্যদিকে ঋতিকা তার ম্যাডামকে একটা লোকেশন পাঠিয়ে সেখানে দেখা করতে বলে। রাধার বন্ধু সেখানে পৌঁছে যায়, কিন্তু জায়গাটা খুবই নীরব এবং শুনশান ছিল। ঋতিকা তার ম্যাডামকে কিছু বলতে যাবে, কিন্তু তার নজর হঠাৎ করে জগদীশের উপর পড়ে। তার মানে তারা দুজন একসঙ্গেই ছিল। এই কারণে সে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে আসে। সে চিন্তা করে তারা দুজন মিলে আবার তাকেই না হত্যা করে ফেলে। অন্যদিকে কৃষ্ণার টিম মেম্বারের একজন একটি পার্সেল নিয়ে আসে। পার্সেলটি খুলতে দেখা যায় তার ভিতরে একটি পেন ড্রাইভ রয়েছে। পেন ড্রাইভটি ওপেন করতেই দেখা যায় কিলার ভয়েস মেসেজে বলে, আমার পরবর্তী টার্গেট ঋতিকা, অর্থাৎ তোমরা যাকে খুঁজে বেড়াচ্ছ। এই সময় রাধার সেই বান্ধবী কৃষ্ণাদের অফিসে আসে এবং বলে, আমি জানি ঋতিকা কোথায় অবস্থান করছে। কিন্তু কৃষ্ণা যখন তার টিম নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায় তার পূর্বে সেই কিলার তাকে হত্যা করে ফেলেছিল এবং ঋতিকাকেও হত্যা করার পর ঠিক সেইভাবেই একটা ফেমাস পেন্টিং এর মতো সেট করে রেখে গিয়েছিল। এর মধ্যে সেই কিলার আবারও কৃষ্ণাকে মেসেজ দিয়ে জানায় যে তার পরবর্তী পেন্টিং একটা থিয়েটারে করা হবে। মেসেজ দেখে কৃষ্ণা চিন্তা করে যায়, এই শহরে তো অনেক থিয়েটার রয়েছে, কোন থিয়েটারে গিয়ে সে এই বিষয়টি নিয়ে খোঁজ খবর করবে। তখন রাধা তাকে একটি বুদ্ধি দেয়। রাধা বলে, আমরা একটা নির্দিষ্ট থিয়েটারে কিলারকে ঢুকতে দিব, কারণ শহরের সবগুলো থিয়েটারে আমরা পুলিশ পাহারা দেব। শুধুমাত্র একটি থিয়েটার থাকবে যেখানে কোনো পুলিশ পাহারা থাকবে না। সেই থিয়েটারও পুলিশ থাকবে, কিন্তু তারা থাকবে ছদ্মবেশে। সাংবাদিকতার ভাষায় একে এলিমিনেশন টেকনিক বলা হয়। কৃষ্ণার বুদ্ধিটি পছন্দ হয়, এই কারণে সে সেই বিষয়ে কাজ করা শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় রাধা তার অফিসে বসে এই কিলিং সম্পর্কে একটি আর্টিকেল লিখছে
লিখছে এবং লেখা শেষ হলে সে লেখাটি একটি পেন ড্রাইভে ঢুকিয়ে তার বসের নিকট পাঠিয়ে দেয়। অন্যদিকে শহরের প্রত্যেকটি থিয়েটারে পুলিশ পহরা দেওয়া হয় এবং চেকিং করে সবাইকে থিয়েটারের মধ্যে প্রবেশাধিকার দেওয়া হয়। কেসটি খুবই জনগুরুত্বপূর্ণ হওয়ার কারণে কমিশনার নিজেও তল্লাশি কাজে সহযোগিতা করতে শুরু করে। রাত্রে দেখা যায় সে নিজেই সবগুলো থিয়েটার একে একে ভিজিট করতে শুরু করে। এভাবে একটি থিয়েটারে ঢুকে সে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু শকিং ব্যাপার হচ্ছে সেই ওয়াশরুমে সেই কিলার লুকিয়েছিল এবং কিলার সেই পুলিশ কমিশনারকেও নির্দয়ভাবে হত্যা করে সেখানে ফেলে রেখে চলে যায়। আর এই মৃত্যুর খবরটি যখন কৃষ্ণা জানতে পারে সে মানসিকভাবে একদমই ভেঙে পড়ে, কারণ এই কমিশনার তাকে সবসময় তার সব কাজে সহযোগিতা করত। পরের দিন লেখক বাসুদেব রাধার অফিসে আসে তার সঙ্গে দেখা করার জন্য। সে প্রথমে কমিশনারের মৃত্যু নিয়ে খুব আফসোস করতে থাকে। পরে তার লেখা বইটি সে নিজে থেকে রাধাকে দেয় পড়ার জন্য। সে বলে, এই বইটি যদি তোমার কোনো উপকার আসে সেই জন্য দিয়ে গেলাম, হতে পারে এখান থেকে তুমি কোনো ক্লু পেয়ে যেতে পারো। সে আরো বলে, দেখো রাধা, এই কেস সমাধান করতে হলে তোমাকে সবাইকেই সন্দেহ করতে হবে এবং কৃষ্ণাকে এর বাইরে রাখা যাবে না, এমনকি কৃষ্ণার টিম মেম্বারদেরকেও। অন্যদেশে কৃষ্ণা এবং তার টিম যখন সেই থিয়েটারে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে তখন তারা লক্ষ্য করে যে সেই থিয়েটারে জগদীশও ঢুকেছিল এবং এটাও তারা লক্ষ্য করে যে সে একটা অটোতে করে এসেছিল। তাই তৎক্ষণাৎ তারা সে অটোওয়ালাকে খুঁজে বের করে ফেলে এবং তাকে প্রশ্ন করে, এই লোকের সম্পর্কে তুমি কি জানো? তখন সে অটোওয়ালা বলে, তার এই ব্যক্তি তো আমাদের কলোনিতেই থাকে, এবং সে অটোওয়ালা কৃষ্ণাকে সেই জগদীশের বাড়িও দেখিয়ে দেয়। অন্য দৃশ্যে আমরা দেখি রাধা আবারও সেই ডিরেক্টর ফাগুনের সঙ্গে তার সেই রিহ্যাবিলিটি সেন্টারে দেখা করতে এসেছে। আসলে বাসুদেব তার বইতে এই ফাগুনের কথা লিখেছিল এবং এই সুবাদে তার একটা ফটোও ছাপা হয়েছিল। সেই ছবিতে ফাগুন একটা লকেট পরা ছিল, আর এটা সেই লকেট যে লকেটটা সুপারস্টার রঞ্জিতকে যেখানে হত্যা করা হয় সেখান থেকে উদ্ধার করা হয়েছিল, এবং এই লকেটটাই একসময় কৃষ্ণা রাধাকে দেখিয়েছিল। রাধা এই লকেটটির ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কি এই লকেটটি চিনতে পেরেছেন? আপনার কি কিছু মনে পড়ছে এটার ব্যাপারে? এটা শুনে ফাগুনের আবারও ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার নিজেকে সংবরণ করে এবং রাধাকে কিছু বলতে শুরু করে। আর এর মধ্যে দিয়ে অনেকদিন পর ডিরেক্টর ফাগুন আবার কথা বলতে শুরু করে। সে রাধাকে বলে যে হ্যাঁ, এই লকেটটি আমারই ছিল, আর এই লকেটটি আমি একজন বড় অ্যাক্টর নির্মলার ছেলের জন্মদিনে তাকে উপহার দিয়েছিলাম। ওই সময় ওই বাচ্চার বয়স ছিল মাত্র 12 বছর, কিন্তু সে সব বাচ্চাদের চেয়ে একটু আলাদা ছিল। সে অনেক ভালো একজন পেন্টার ছিল, কিন্তু তার মা তার সঙ্গে খুব বেশি সময় দিতে পারতো না। দিনের বেশিরভাগ সময় সে একাই থাকতো, আর এই কারণে তার মধ্যে এক ধরনের নেগেটিভিটি বিরাজ করতে থাকে। কিন্তু ক্রমে এই মনস্তাত্ত্বিক রোগটি বৃদ্ধি পেতে থাকলে সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিচ্ছিল এর সমাধানের জন্য। কিন্তু এর মধ্যে হঠাৎ করে একদিন সেই ছেলেটি আমার উপর আক্রমণ করে আমাকে হত্যা করার জন্য, কিন্তু ভাগ্যক্রমে আমি সেদিন বেঁচে যাই। ডাক্তার ললিতা নামক একজনের সঙ্গে দেখা করতে এসেছে। এই ডাক্তার ললিতা হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট, আর ওনার হসপিটালেই সেই বাচ্চাটার চিকিৎসা করা হয়েছিল। রাধা এই ব্যাপারে ডাক্তার ললিতাকে প্রশ্ন করলে সে বলে, হ্যাঁ, আজ থেকে প্রায় 15 বছর আগে নায়িকা নির্মলা তার ছেলেকে নিয়ে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য, আর এই হসপিটালেই তার চিকিৎসা করা হয়েছিল। এছাড়াও সে ওই বাচ্চাটির সম্পর্কে রাধাকে আরো কিছু ইনফরমেশন দিতে থাকে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশকে একটি লাশের ব্যাপারে খোঁজ দেওয়া হয়েছে। পুলিশ সেখানে পৌঁছলে দেখা যায় একটা বক্সের মধ্যে একটা কাঁচা মুন্ডু পড়ে আছে। এখানে শকিং ব্যাপার হচ্ছে পুলিশ শুনি ভেবে যে জগদীশকে খুঁজে বেড়াচ্ছিল এটা ছিল সেই জগদীশেরই কাটা মাথা, অর্থাৎ খুনি খুন করে জগদীশের মাথাটি কেটে একটি বক্সে ভরে এখানে রেখে গিয়েছিল। জগদীশের কাটা মাথাটি দেখে কৃষ্ণার 2 দিন পিছনের কথা মনে পড়ে যায়। ওই অটোওয়ালা যখন জগদীশের বাসাটি কৃষ্ণাকে দেখিয়ে দিয়েছিল তখন জগদীশ এবং ওই সময় জগদীশ তার বাসায় ছিল। জগদীশ বলে, আমি রঞ্জিতকে মারতে চেয়েছিলাম, এটা ঠিক, কিন্তু আমি তাকে মারিনি। আসলে আমি একদিন আমার এক গার্লফ্রেন্ডকে রঞ্জিতের সঙ্গে দেখা করিয়েছিলাম, কিন্তু রঞ্জিত আমার নিজের বন্ধু হয়েও আমার সঙ্গে বেইমানি করে। সে আমার বান্ধবীকে তার মুভিতে চান্স পাইয়ে দিবে বলে তাকে ব্যবহার করে ফেলে দেয়, আর এই কারণে আমার জীবনের সবকিছু ধ্বংস হয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার না করে উল্টো ওই কেসে আমাকেই অ্যারেস্ট করে। জগদীশ আরো স্বীকার করে, হ্যাঁ, আমি শুটিং স্পটে ঠিকই গিয়েছিলাম এবং তার জুসে আমি বিষও মিশিয়ে দিয়েছিলাম মারার জন্য, কিন্তু রঞ্জিত সেই বিষ খেয়ে মারা যায়নি। রঞ্জিতকে আসলে অন্য কেউ মেরে ফেলেছিল। সে আরো বলে, আর যে রীতিকার কথা আপনারা বলছেন সে আসলে আমার কাজিন ছিল। আর রোহিতের কথা যদি বলেন, এই রোহিতই আমার কাজিন। রীতিকার একটা ভিডিও বানিয়েছিল তাকে ব্ল্যাকমেল করার জন্য। এই কারণে আমি 14 ফেব্রুয়ারিতে সেই রোহিতের সঙ্গে দেখা করতে যাই এবং তাকে মারধর করে রীতিকার কাছ থেকে দূরে থাকতে বলি, এবং যেহেতু রোহিতের মোবাইলে সেই ভিডিওটি ছিল এই কারণে আমি রোহিতের মোবাইলটি ছিনিয়ে নিয়েছিলাম। যেহেতু আপনারা আমাদের ছবি ফ্ল্যাশ করে দিয়েছিলেন খবরে, সেই কারণে রীতিকা সাহায্যের জন্য তার সেই ম্যাডামকে ডেকে নিয়েছিল সেই স্থানে, কিন্তু
ম্যাডাম যখন আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা আরো জটিল হয়ে যেতে পারে এটা ভেবে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, আর আমি চলে যাওয়ার পরেই আমার কাজিন ঋতিকাকে কেউ এসে হত্যা করে ফেলে। এই কথা বলে জগদীশ ভেঙে পড়ে। যদি আমি সেখানে থাকতাম তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না, হয়তো ঋতিকাও বেঁচে যেত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর বর্তমানে এই সমস্ত কথা কৃষ্ণা রাধাকে বলছিল। সে বলে সবকিছু শুনে আমার মনে হয় এই জগদীশ খুনি ছিল না। তখন রাধা বলে আসল হত্যাকারী জগদীশ নয়, ওর নাম হচ্ছে যতীন। আর এই নামটি সে একজন ডাক্তারের কাছ থেকে জেনেছে, অর্থাৎ সেই ডাক্তার ললিতা যে কিনা সেই যতীনের চিকিৎসা করছিল। সেই ডাক্তার ললিতার কাছ থেকে সে জানতে পেরেছিল যতীন এক প্রকার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত। আর এই ধরনের ডিসঅর্ডারে যারা আক্রান্ত থাকে এদের মধ্যে একটা জগৎ তৈরি হয়। এরা মনে করে এদেরকে কেউ কিছুই করতে পারবে না, কিন্তু এরা চাইলে সবাই ক্ষতি করতে পারবে। প্রকৃতপক্ষে যতীনের চিকিৎসা চলতেছিল, কিন্তু যতীনের মা নায়িকা নির্মলা যখন মারা যায় তারপর থেকে যতীন আর কখনোই সেই চিকিৎসা নেওয়ার জন্য সেই ডাক্তারের নিকট যায়নি। এদিকে কৃষ্ণার তারই একজন টিম মেম্বার অর্জুনের উপর সন্দেহ হতে থাকে, কারণ যখন যখন সে সেই মার্ডার স্পটে যায় তখন ওই অর্জুন তার সঙ্গে উপস্থিত ছিল না। এর উপর আবার অর্জুন বা হাতি ছিল। এই সময় সে অর্জুন একটা পেন ড্রাইভ হাতে করে এসিপি কৃষ্ণার নিকট আসে। সে কৃষ্ণাকে সেই পেন ড্রাইভটি দিয়ে বলে যেখানে কমিশনারকে হত্যা করা হয়েছিল সেখানে তল্লাশি করে আমি পেন ড্রাইভটি পেয়েছিলাম। আর এই পেন ড্রাইভের মধ্যে রাধার লেখা একটা আর্টিকেল ছিল। এটা শুনে এসিপি কৃষ্ণা খুব চিন্তার মধ্যে পড়ে যায়। সে এটা ভেবে চিন্তায় পড়ে গিয়েছিল যে সেই মার্ডার স্পটে কি করে রাধার পেন ড্রাইভ আসলো। আর এই বিষয়টি তৎক্ষণাৎ কৃষ্ণা ফোন করে রাধাকে জানায়। তখন রাধা কৃষ্ণাকে বলে আমি হত্যাকারীকে খুঁজে বের করেছি এবং সে এখন সবকিছু স্বীকার করতে যাচ্ছে। কিন্তু রাধা ফোনে কথা বলার সময় হত্যাকারী তাকে অজ্ঞান করে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। কৃষ্ণা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ রাধার ফোনটি ট্র্যাপ করতে শুরু করে, কিন্তু এর মাধ্যমে তাদের খুব বেশি তথ্য জানতে পারে না। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই রাধাকে কিডন্যাপ করে একটা গোপন আস্তানায় বেঁধে রাখা হয়েছে। আর পরিশেষে পর্দা উন্মোচিত হয় সেই খুনির। সে আর কেউ নয়, এই সব খুনের একমাত্র মাস্টার মাইন্ড এবং সাইকোপ্যাথ কিলার রাধার নিজের অফিসের পিয়ন রবি। এখন বিষয় হচ্ছে রাধা কিভাবে জানলো যে রবি প্রকৃত খুনি। আসলে রাধা তার পেন ড্রাইভটি এই রবিকে দিয়েছিল তার বসকে দেওয়ার জন্য, কিন্তু এই পেন ড্রাইভটি রবি তার বসকে দেয়নি। উপর্যুপরি সে যখন কমিশনারকে হত্যা করতে যায় তখন তাদের মধ্যে হাতাহাতি হতে গিয়ে সেই পেন ড্রাইভটি সেই মার্ডার স্পটে পড়ে গিয়েছিল। আর এর মাধ্যমে রাধা জেনে গিয়েছিল যে প্রকৃত হত্যাকারী তার অফিসেরই পিয়ন রবি। আর যেহেতু রাধা সবকিছু জেনে গিয়েছিল এই কারণে রবি তাকে কিডন্যাপ করে এই অজ্ঞাত স্থানে নিয়ে আসে তাকে হত্যা করার জন্য। সে বুঝে গিয়েছিল সেই সবকিছু সে যদি কৃষ্ণাকে বলে দেয় তাহলে তার খেলা শেষ। রবি রাধাকে কাপড় পেঁচিয়ে মমির মতো তৈরি করে তাকে হত্যাই করতে যাচ্ছিল, কিন্তু এমন সময় সেই স্পটে কৃষ্ণা পৌঁছে যায়। আর স্পটে পৌঁছে কৃষ্ণা কালক্ষেপণ না করে গুলি করে রবিকে হত্যা করে ফেলে। এখন বিষয় হচ্ছে কৃষ্ণা কিভাবে জানলো যে রাধাকে এখানে আটকে রাখা হয়েছে। আসলে রবি যখন রাধাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসছিল তখন সে তার স্মার্ট ওয়াচ থেকে একটি অ্যাপ অন করে কৃষ্ণাকে তার লোকেশনটি শেয়ার করে দেয়। আর সেই লোকেশন ট্র্যাক করেই কৃষ্ণা এখানে পৌঁছে গিয়েছিল। এরপর সমস্ত টিভি চ্যানেলে এই নিউজটি দেখানো হয় যে শেষ পর্যন্ত সেই কুখ্যাত সিরিয়াল কিলারকে পুলিশ হত্যা করেছে। এরপর রাধা সেই ডাক্তার ললিতার নিকট আসে তাকে ধন্যবাদ জানার জন্য। প্রকৃতপক্ষে রাধা ডাক্তার ললিতাকে ধন্যবাদ দিতে এখানে আসেনি। সে আসলে জেনে গিয়েছিল এই সবকিছুর পিছনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে এই ডাক্তার ললিতা। সে যতীনের প্রেসক্রিপশন চেক করে দেখেছিল ডাক্তার ললিতা তাকে চিকিৎসার নাম করে প্রকৃত ওষুধ না দিয়ে অন্য কোনো ওষুধ লিখে দিচ্ছিল। আসলে এই ডাক্তার ললিতা যতীনকে শুধুমাত্র ব্যবহার করছিল। ডাক্তার ললিতা যতীনের চিকিৎসা না করে তাকে দিয়ে এসব করা ছিল, কারণ ডাক্তার ললিতাও এই একই ডিসঅর্ডারে আক্রান্ত ছিল। সে আসলে লুকিয়ে লুকিয়ে এই কাজ করতে চাচ্ছিল। সে চাচ্ছিল না কখনোই তার প্রকৃত পরিচয় সবাই জেনে যাক। কিন্তু ডাক্তার ললিতা যখন বুঝতে পারে তার প্রকৃত পরিচয় উন্মোচিত হয়েছে এবং রাধা সব জেনে গিয়েছে, আর এই কারণে সে তার নিজের বন্দুক দিয়ে নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের মুভিটি কেমন লাগলো? যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।